আসসালামু আলাইকুম। প্রিসেপ্টরের এই ব্যতিক্রম আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দরা, তোমরা জানো যে বেসিক ইংলিশ গ্রামারের কমপ্লিটিং সেন্টেন্সের উপরে ক্লাস শুরু হয়েছে। অলরেডি দুটি ক্লাস পাবলিশ হয়েছে কমপ্লিটিং সেন্টেন্সের উপরে। পূর্বের দুটি ক্লাসটিতে আমি কন্ডিশনালস এবং সিন্সের ব্যবহারটা বুঝিয়ে দিয়েছি। আজকে আমি দুইটা বিষয় নিয়ে অর্থাৎ দুইটা নিয়ম নিয়ে আলোচনা করব। তার প্রথমটা হচ্ছে একটা কনফিউজিং রুলস নিয়ম, সেটা হচ্ছে লেস্ট। এই লেস্টের ব্যবহার নিয়ে আমরা মাঝে মাঝে বিভিন্ন সমস্যায় পড়ি। দেখো, লেস্ট একে বাংলায় বলা হয় বা এর বাংলা অনুবাদ হচ্ছে পাছে ভয় হয়। এই পাছে ভয় হয় এই বিষয়টা আবার কি? তোমরা অনেক স্টুডেন্টরা অনেকেই বুঝতে পারো না যে পাছে ভয় হয় এই বিষয়টা কি। দেখো, এটার অর্থ যেটাই হোক বাদ দাও, জাস্ট আমি এখানে যে কয়টা কথা লেখা আছে সেই কয়টা কথা মনে রাখার চেষ্টা করি। কীভাবে দেখো, লেস্টের পূর্বে একটা প্রিন্সিপাল ক্লজ যেটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকে, লেস্টের পূর্বে একটা প্রিন্সিপাল ক্লজ বসবে যেটা কোশ্চেনে দেওয়া থাকে, এরপরে লেস্ট। এখন এই লেস্ট সম্পর্কে আমি কি বললাম, তিনটা কথা মনে রাখবা। একটা কথা হচ্ছে লেস্টের পরে গঠন, সাবজেক্ট বসবে, এরপরে শুড বা মাইট, এরপরে ভার্ব ওয়ান, এরপরে অতিরিক্ত অংশ যা থাকে থাকে। গঠন, লেস্টের পরে প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড বা মাইট, যে কোনো একটা ভার্ব, শুড বা মাইট, এরপরে মূল ভার্বের ভি ওয়ান ফর্ম। কারণ তোমরা জানো যে শুড বা মাইট হচ্ছে মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারির পরে কখনোই ভার্বের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ পাস্ট ফর্ম বা ফিউচার ফর্ম হয় না। এই কারণে ভার্বের প্রেজেন্ট সিম্পল ফর্ম ভার্ব ওয়ান, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে লেস্ট শব্দটা নিজেই নেগেটিভ, এরপরে কখনোই নেগেটিভ হবে না। লেস্ট শব্দ নিজেই নেগেটিভ, এরপরে কখনোই নেগেটিভ হবে না। তৃতীয় কথা হচ্ছে লেস্টকে প্রশ্ন করতে হয় না হলে কি হবে। যে সেন্টেন্সের লেস্ট আছে সেই সেন্টেন্সের লেস্টকে আমি প্রশ্ন করব না হলে কি হবে। না হলে কি হবে বিষয়টা কি দেখো, ওয়াক ফাস্ট সবচেয়ে বেশি ব্যবহৃত যে সেন্টেন্স, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। প্রশ্ন করো না হাঁটলে কি হবে। এই যে না হাঁটলে কি হবে, না হলে কি হবে মানে কি, না হাঁটলে কি হবে। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, না হাঁটলে কি করবে, কি হবে, ট্রেন মিস করবে, ক্লাস মিস করবে, পরীক্ষা মিস করবে। তাহলে লেস্ট প্রথমে ইউ, কারণ গঠনে কি বলছে সাবজেক্ট ইউ, এরপরে কি শুড বা মাইট, ইউ শুড মিস দ্য ট্রেন, ইউ শুড মিস দ্য ক্লাস। দেখো গঠনে সাজাও, প্রথমে কি সাবজেক্ট, এরপরে কি শুড বা মাইট, এরপরে কি মূল ভার্ব ভি ওয়ান, এই যে ভি ওয়ান, এরপরে অতিরিক্ত অংশ। তাহলে প্রশ্ন করো দ্রুত হাঁটো, লেস্টকে প্রশ্ন করো না হাঁটলে কি হবে, ট্রেন মিস করবে। আসো দ্বিতীয়টা, টেক ইওর অ্যামব্রেলা, তোমার ছাতা নাও, টেক ইওর অ্যামব্রেলা। না নিলে কি হবে, ছাতা না নিলে কি হবে, তুমি বৃষ্টিতে ভিজবে। ছাতা না নিলে অবশ্যই যদি বৃষ্টি আসে বৃষ্টিতে ভিজতে হবে। তাহলে কি প্রশ্ন করো ছাতা না নিলে কি হবে, বৃষ্টিতে ভিজবে। কে ভিজবে বৃষ্টিতে? ইউ। কারণ দেখো টেক ইওর অ্যামব্রেলা, ওয়াক ফাস্ট, এই দুটা সেন্টেন্সই কি ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকে, আর সেই উজ্জ্ব সাবজেক্টটা হচ্ছে ইউ। আশা করি কেন ইউ হলো বুঝতে পারতেছো। ওয়াক ফাস্ট এবং টেক ইওর অ্যামব্রেলা দুটোই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা উজ্জ্ব থাকে, আর সেই উজ্জ্ব সাবজেক্ট হচ্ছে সবসময় ইউ। তাহলে আমরা সাবজেক্ট ইউ নিলাম, এরপরে কি শুড বা মাইট নিলাম, শুড, ইউ শুড গেট ওয়েট, বৃষ্টিতে ভিজবে ছাতা না নিলে। আসো 3 নাম্বার, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি, দ্য ওল্ড ম্যান বৃদ্ধ মানুষ ধীরে ধীরে হাঁটে। না হাঁটলে কি হবে, যদি বৃদ্ধ মানুষটা ধীরে ধীরে না হাঁটে তাহলে কি হবে, না হাঁটলে কি হবে, সে পড়ে যাবে, সে হোঁচট খাবে। তাহলে এখন কিন্তু এখানে সাবজেক্ট দেওয়া আছে কি, সেটা দ্য ওল্ড ম্যান। দ্য ওল্ড ম্যানের প্রোনাউন কি হি, নেব কি আমি শুড বা মাইট, শুডটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, শুড নেই, হি শুড। এখন কি পড়ে যাওয়া, পড়ে যাবে, হি শুড ফল ডাউন। দেখো আমি কিছুক্ষণ আগে বললাম যে পাছে ভয় হয়, লেস কথাটার অর্থ হচ্ছে পাছে ভয় হয়। এই যে বৃদ্ধ লোকটি ধীরে ধীরে যে হাঁটছে তার মনের মধ্যে ভয়টা কি, সে পড়ে যাবে। এই যে ওয়াক ফাস্ট, কেউ একজন দ্রুত হাঁটছে তার মনের মধ্যে ভয় কি, সে ট্রেন মিস করবে। দেখো পাছে ভয় হয় এই কথাটার অর্থ সেটা ঠিক আছে, কিন্তু সহজে বোঝার জন্য জাস্ট আমরা এই যে এখানে একটা স্ট্রাকচার লেখা আছে সেই স্ট্রাকচারটা মনে রাখবো। তো দেখো ওল্ড ম্যান ওয়াক স্লোলি লেস্ট হি শুড ফল ডাউন। আসো 4 নাম্বার সেন্টেন্স, এটা একটু ঝামেলা সেন্টেন্স। দ্য টিচার ডেলিভার্স হিজ লেকচার স্লোলি, শিক্ষক তার লেকচারটি স্লোলি ডেলিভার করছে, ধীরে ধীরে বর্ণনা করছে। এখন
ধীরে ধীরে বর্ণনা না করলে কি হবে? ধীরে ধীরে বর্ণনা, স্লোলি লেকচারটা যদি ডেলিভার না করা হয় তাহলে কি হবে? স্টুডেন্টরা বুঝতে ব্যর্থ হবে। তোমরা অনেক সময় চিন্তা করো কি ছাত্রছাত্রীরা বুঝতে পারবে না, তোমরা অনেক সময় লেখো দ্য স্টুডেন্টস, দেখো তোমরা অনেক সময় এই উত্তরটা লেখো দ্য স্টুডেন্টস শুড নট আন্ডারস্ট্যান্ড। তোমরা অনেক শিক্ষার্থীরা এই উত্তরটা লেখো লেস্ট দ্য স্টুডেন্টস শুড নট আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি এখানে কি লিখে দিছি যে লেস্টের পরে কখনোই নেগেটিভ হয় না, লেস্টের পরে কখনোই নেগেটিভ হবে না। অতএব এই যে এখানে শুড নট, এই নটটা তো রাখা যাবে না। এখন স্টুডেন্টস শুড নট আন্ডারস্ট্যান্ড, ছাত্রছাত্রীরা বুঝতে পারবে না। বুঝতে পারবে না মানে কি? বুঝতে ব্যর্থ হবে। বুঝতে পারবে না মানে বুঝতে ব্যর্থ হবে। যদি আমরা বলি বুঝতে ব্যর্থ হবে তাহলে তো নেগেটিভের প্রয়োজন হচ্ছে না। তো দ্য স্টুডেন্টস শুড ফেল টু আন্ডারস্ট্যান্ড। আশা করি লেস্টের ব্যবহার তোমরা বুঝতে পারছো। এরপরে যেটা আমি দেখবো, যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। এই ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম নিয়ে তোমরা বেশ ঝামেলায় পড়ো। তাহলে চলো আমরা ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের ব্যবহারটা দেখি। দেখো এখন আমরা ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম নিয়ে যে সমস্যা আছে, এই দুটা নিয়ে যে যত কনফিউশন আছে, যত ঝামেলা আছে সব আমরা দূর করি। দেখো ইট ইজ টাইম, ইট ইজ টাইমের গঠনটা কি? ইট ইজ টাইমের পরে একটা কি আসবে? টু আসবে। অর্থাৎ বলতে পারো ইট ইজ টাইমের পরে একটা ইনফিনিটিভ আসবে, টু প্লাস ভার্ব। এরপরে মনে করো ডট ডট ডট, সেন্টেন্স সম্পূর্ণ করার জন্য যা দরকার তা আসবে। এখন ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব। তাহলে সহজ কথা, ইট ইজ টাইমের পর একটা টু আসবে, টু পর একটা ভার্ব আসবে, এরপর একটা অতিরিক্ত অংশ। যেমন যদি আমরা এক্সাম্পল লিখি, মনে করো ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। এখানে দেখো টু আছে, এরপরে কি V1, কারণ টুর পরে সবসময় ভার্বের V1 ফর্ম হয়। তাহলে ইট ইজ টাইমের পরে কি আসবে? একটা ইনফিনিটিভ আসবে। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। এই যে টু প্লাস ভার্ব টু ডু, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক। কিন্তু যদি ইট ইজ হাই টাইম থাকে, দেখো ইট ইজ হাই টাইম হলে এরপর একটা কমা দিবে। কমা দেওয়ার পরে প্রথমে আমি নিব সাবজেক্ট, সাবজেক্টের পরে নিব ভার্ব টু, যে ভার্ব নিব সে ভার্বের পাস্ট ফর্ম হবে। এরপরে আমি নিব ডট ডট ডট, অতিরিক্ত অংশ যা প্রয়োজন আমাদের। এখন আমাদের বিষয় হচ্ছে যে ইট ইজ টাইম, ইট ইজ টাইমের পরে আমি টু প্লাস ভার্ব নিলাম যেটা ইনফিনিটিভ ফর্ম, কিন্তু ইট ইজ হাই টাইমের পরে আমি ভার্ব সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম নিলাম। কারণটা কি? কারণটা হচ্ছে ইট ইজ টাইম মানে কোনো কাজ করার সঠিক সময়, কোনো কাজ করার সঠিক সময়, কিন্তু ইট ইজ হাই টাইম মানে কোনো কাজ করার সঠিক সময় কিন্তু সেটা অলরেডি অতিবাহিত হয়ে গেছে, আর দেরি করা যাবে না। যেহেতু কোনো কাজ করার সঠিক সময় অলরেডি অতিবাহিত হয়ে গেছে, সেহেতু ভার্বের পাস্ট ফর্ম হবে, কারণ কোনো কিছু অতিবাহিত হয়েছে মানে কি পাস্ট ফর্ম। এই কারণে বলা হয় ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে যে ভার্ব আসবে সে ভার্বের অবশ্যই পাস্ট ফর্ম। যেমন দেখো, যদি আমি একটা উদাহরণ লিখি, it is high time we did, মনে করো the work, it is high time we did the work। একটা বিষয় খেয়াল করো, এখানে টু ডু কিন্তু ইনফিনিটিভ ফর্ম, ইট ইজ টাইম যেহেতু প্রেজেন্ট ফর্ম, এখানে এরপর টু, এরপর ভার্বের V1, কিন্তু ইট ইজ হাই টাইম মানে কি কোনো কাজ করার সঠিক সময় অলরেডি পার হয়ে গেছে। তাহলে অতএব এরপর একটা সাবজেক্ট আসবে এবং সাবজেক্টের পরে যে ভার্ব সে ভার্বের কি V2 ফর্ম, সাবজেক্টের পরে যে ভার্ব সে ভার্বের V2 ফর্ম, এরপর অতিরিক্ত অংশ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এখানে আরেকটা ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে এই ক্ষেত্রে ঝামেলাটা, যদি ইট ইজ টাইমের পরে অনেক সময় কোশ্চিনে ইট ইজ টাইমের পরে একটা ফর দেওয়া থাকে। এই যে ফর কমপ্লিটিং সেন্টেন্সের আমরা আরও কয়েকটা নিয়মে এই ফর যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা পাবো। যদি কমপ্লিটিং সেন্টেন্সের কোনো নিয়মে যদি এই সেন্টেন্সের যে অংশটুকু দেওয়া থাকে তারপর একটা ফর থাকে, তাহলে এই ফরের পরে কি বসাবে? এই ফরের পরে বসাবো আমরা একটা ব্যক্তিবাচক অবজেক্ট।
যদি কোনো কমপ্লিটিং সেন্টেন্সের যে অংশ কোশ্চেনে দেওয়া থাকে সেটা শেষে একটা ফর থাকে, তাহলে এই ফরের পরে আমরা বসাবো একটা ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে ইট ইজ টাইম ফর মি, ফর হিম, ফর হার, মনে করো ফর দেম। এই যে মি, হিম, হার, দেম, এগুলো কি? এগুলো ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে ইট ইজ টাইম ফর এর পর একটা ব্যক্তিবাচক অবজেক্ট, এরপরে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ। ইট ইজ টাইম ফর মি টু ডু দ্য ওয়ার্ক। তা দেখো এইটা এবং এটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে জাস্ট এই যে ফর প্লাস যে ব্যক্তিবাচক অবজেক্ট এইটুকু। ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ টাইম টু ডু দ্য ওয়ার্ক, জাস্ট মাঝখানে কি ঢুকে গেছে? মাঝখানে এই অংশটুকু ঢুকে গেছে, কারণ এখানে একটা ফর আছে। তাহলে যদি ইট ইজ টাইমের পর একটা ফর থাকে, এই ফরের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট বসাবো, যেমন ফর মি, হিম, দেম, হার, এরপরে ইনফিনিটিভ বাকি অংশ। তাহলে আশা করি আজকে তোমরা ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম নিয়ে যে সমস্যা, সেই সমস্যাটা তোমাদের দূর হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার কম্পিটিটিভ সেন্টেন্সে আমরা নতুন কিছু নিয়ম নিয়ে হাজির হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।